গল্প বাঁধনহারা প্রেম পর্ব 15 লেখিকা শান্তা মণি মায়াবতী সন্ধ্যা 7:30 রুহি কিছুক্ষণ আগেই বাসায় ফিরেছে। মুখে তার হাসি বারবার নিজের পায়ে থাকা নুপুর দিকে তাকাচ্ছে। রোমান নিজেই রুহিকে বাড়িতে পৌঁছে দিয়ে গেছে। রুহি নিজের রুমে দরজা বন্ধ করে বসে আছে আর আজকে রোমানের সাথে ঘটে যাওয়া কথা ভাবছে। এইদিকে রোদ মাগরিবের নামাজ পড়ে নিজের রুমে বসে আছে। আজকে দিনটা ঘুমিয়ে কাটিয়েছে, যার জন্য শরীর কেমন যেন লাগছে। রোদ নিজের রুম থেকে বের হয়, দরজা খুলে করিডোর দিয়ে হেঁটে নিচে দিকে যায়। তখনই সামনে পড়ে একটা অচেনা মেয়ে। রোদকে দেখে মেয়েটি মিষ্টি হাসে রোদের দিকে এগিয়ে এসে রোদকে উদ্দেশ্য করে বলে, জুই, কেমন আছিস রোদ? রোদ ভ্রু কুঁচকে তাকায়, তারপর বলে, রোদ, আলহামদুলিল্লাহ ভালো আপু, আপনি কেমন আছেন? জুই মিষ্টি হাসে, তারপর বলে, জুই, আমিও ভালো। তুই আমাকে আপু ডাকছিস? এত তাড়াতাড়ি ভুলে গেলি? রোদ সামনে থাকা মেয়েটির কথা শুনে অবাক হয়। আসলে সে চিনতে পারছে না। জুই, তুই আমাকে চিনতে পারছিস না? আচ্ছা বল তো কে আমি? রোদ জুইয়ের দিকে তাকায়, একটু একটু চেনা চেনা লাগলেও বলতে পারে না। রোদ ঠোঁট উল্টে বলে, রোদ, খুব চেনা চেনা লাগছে কিন্তু এখন মনে করতে পারছি না। জুই দাঁত বের করে খিলখিল করে হাসে, তারপর বলে, জুই, আমি জুই, শুভ্র ভাইয়ের খালাতো বোন। আরও বলতে হবে? রোদ হাসি মুখে জুইয়ের দিকে এগিয়ে জড়িয়ে ধরে বলে, রোদ, জুই তুই কতটা চেঞ্জ হয়ে গেছিস, আর আমি তোকে চিনতে পারছি না। জুই মিষ্টি হাসে রোদকে জড়িয়ে ধরে বলে, জুই, তুইও তো কত কিউট হয়ে গেছিস। ছোটবেলার থেকে এখন আরও বেশি সুন্দর হয়ে গেছিস। রোদ জুইয়ের কথায় হাসে। জুই মেয়েটা একেবারে অন্যরকম, চলাফেরা সব দিক দিয়ে অনেকটাই ভালো। বিদেশ বড় হলেও পোশাক দেখে কেউ বলবে না যে জুই বিদেশ বড় হয়েছে। রোদের মামুনি থাকতে জুইয়ের সাথে অনেকবার দেখা হয়েছে। দুইজন একসাথে খেলেছে। বলতে গেলে তারা দুইজন ছোটবেলার খেলার সাথী। রোদ জুইকে নিয়ে নিজের রুমে যায়। দুইজন মিলে অনেকটা সময় গল্প পড়ে। রুহি নিজের রুমে বসে আছে, লজ্জা ভয় নিজের রুম থেকে বের হচ্ছে না। যদি কেউ পায়ে থাকা নুপুর দেখে ফেলে তাহলে সে কি বলবে? রুহি নিজের রুমে ঘাপটি মেরে বসে আছে আর রোমানের কথা ভাবছে। রোমান কেমন করে তাকিয়েছিল রুহির দিকে। রুহি লজ্জা নিজের মুখ ডাকে 2 হাত দিয়ে। আজ 2 দিন পর নিলয় বাড়িতে ফিরে। কানে সমস্যার জন্য চট্টগ্রাম গিয়েছিল ডক্টর দেখাতে। কি একটা অবস্থা হয়েছিল! ডক্টর না দেখালে তো সে সত্যি কানা হয়ে যেত। ভাবতেই নিলয় বুকে হাত দেয়। তার ক্রাশ মেয়েগুলো যদি একটা বার জেনে যেত তাহলে তার কি মান সম্মান থাকত? নিলয় মনে মনে কিছু একটা ভেবে হাতে ফোন নিয়ে নতুন সিমের নাম্বার থেকে কল দেয়। নীলাকে আজ অনেক দিন হয়ে গেছে। নীলাকে জ্বালাতে পারছে না, তাই আজকে আবার জ্বালানোর জন্য কল দেয়। 2-3 বার রিং বাজতেই ফোনের অপর পাশ থেকে কল রিসিভ হয়। নিলয় নিজের কান থেকে ফোন দূরে সরিয়ে ভয়েস চেঞ্জ করে মেয়েদের মতো করে বলে, নিলয়, কি হতিনের ঘরে? হতিন লো, আমার স্বামীরে তাবিজ করে নিজের বসে রাখছিস? আরে হতিন, তুই আমার জামাইয়ের ছাইরা দে। নীলা, এই কে আপনি? কার কাছে ফোন দিছেন? নিলয় নেকা কান্না জুড়ে দিয়ে বলে, নিলয়, আরে সতীন, তুই মোর জামাই নিয়া কই লুকাইছ? আমার জামাইরে দে হতিন। নীলা, আরে আপু, আপনার কোথাও ভুল হচ্ছে। আমি আপনার স্বামীকে কেন লুকাব? নিলয় ফোর দূরে নিয়ে হাসে, তারপর আবার বলে, নিলয়, আরে হতিন লো, মিথ্যা কইস না। আমার জামাইরে দিয়া দে, নইলে তোর নামে মামলা দিব। নীলা এবার রেগে যায়। রাগে তেতে উঠে বলে, নীলা,
দূর মিয়া গাজা খাইয়া ফোন দিছেন হ্যাকে আপনার স্বামীকে নিছে? আর কে আপনার সতীন? নীলার কথা শুনে নিলয় ফিক করে হেসে দেয়। নীলা হাসির শব্দ শুনতাই কণ্ঠ চিনে ফেলে। রাগে তেতে উঠে কিছু বলতে যাবে, এমন সময় নিলয় ফোন কেটে দেয়। নীলা শক্ত হাতে নিজের ফোন চেপে ধরে, রাগে রি রি করতে বলে উঠে, নীলা, হাদারামের বাচ্চা, তুই এত দিন তাহলে আমাকে ফোন দিয়ে এই রকম জ্বালিয়েছিস? তোকে তো আমি শেষ করে ফেলব, রেডি থাকিস গাধা। রোদ জুই পুরো বাড়ি ঘুরে ঘুরে দেখছিল। সেই ছোটবেলায় এই বাড়ি দেখছিল, এখন পুরোপুরি কিছু মনে নেই। রোদকে হেনা বেগম ডাক দেওয়ায় রোদ হেনা বেগমের কাছে চলে যান, জুইকে 5 মিনিটের কথা বলে। জুই সম্মতি জানায়। জুই বাড়ি ঘুরতে ঘুরতে এতটা রুমের কাছে এসে দাঁড়ায়। দরজা হালকা খোলা, জুই দরজা একটু ফাঁক করে উকি মারে। রুমটা সুন্দর করে সাজানো গোছানো, খুব সুন্দর পরিপাটি। জুই কৌতূহল বশত রুমের ভিতরে ঢুকে রুমের চারপাশ ঘুরে ঘুরে দেখতে থাকে। হঠাৎ দরজা খোলার শব্দ সামনে তাকাতেই হা হয়ে যায়। চোখ বড় বড় করে তাকিয়ে থাকে সামনের দিকে। অয়ন সামনে একটা মেয়ে দেখে অবাক হয়। জুই নিজের হুঁসে আসতেই দেয় জোরে চিৎকার। অয়ন কোমরে তোয়ালে পেঁচানো, এই একটু আগে বাসায় আসছে, এসেই শাওয়ারে ঢুকে লম্বা শাওয়ার নিয়ে বের হয়েছে। কিন্তু তার রুমে তো সচরাচর কেউ আসে না, তাহলে এই মেয়েকে? অয়ন এখন বেশি ভাগ সময় কাজে ব্যস্ত থাকে, বাসায় অনেক কম আসে। তার কারণ হচ্ছে রোদ, কারণ সে রোদকে দেখলেই দুর্বল হয়ে পড়ে। বারবার ইচ্ছে করে রোদের কাছে জুটে যেতে, আর সেই জন্য নিজেকে ব্যস্ত রেখে রোদকে ভুলে থাকার বৃথা চেষ্টা। তবে সেই চেষ্টা সে সফল হতে পেরেছে কি না জানা নেই। এত বছরের ভালোবাসা কি এত সহজে ভুলে যাওয়া যায়? অয়ন চিৎকার শুনে সাথে সাথে ওয়াশরুমে ঢুকে দরজা লাগায়। এই মেয়ে যেভাবে চিৎকার করছে তাতে মনে হয় না যে তার মান ইজ্জত রক্ষে থাকবে কিছু। জুই অয়নে ওয়াশরুমে ঢুকে যেতে দেখে জুই অয়নের রুম থেকে দৌড়ে বেরিয়ে যায়। রুমের বাহিরে এসে বুকে হাত দিয়ে জোরে জোরে শ্বাস ফেলে। রোদকে হেনা বেগম নিচে ডেকেছে। মিসেস রিনা খান ড্রয়িং রুমের সোফায় পায়ের উপর পা তুলে বসে আছে, চোখ মুখে কেমন যেন গম্ভীরতা। রোদ ড্রয়িং রুম পেরিয়ে হেনা বেগমের কাছে কিচেনে যেতে নেয়, আর চোখে একবার সোফায় বসে থাকা রিনা বেগমকে দেখেন। রিনা খান পিছন থেকে গম্ভীর কণ্ঠে বলে ওঠে, রিনা খান চৌধুরী বাড়ির বউ, তুমি সারা দিন শুয়ে বসে থাকলে তো হবে না। বাড়িতে মেহমান আছে, তাদের দিকে তো খেয়াল রাখবে। চৌধুরী বাড়ির বড় বউদের দায়িত্ব কিন্তু অনেক বেশি। রোদের পা থেমে যায়। রিনা খান আবার বলে উঠে, রিনা খান তুমি আবার আমার কথায় কিছু মনে করো না। এখনকার মেয়েগুলো আদব কায়দা কিছু নেই। আমি তোমার খালা শাশুড়ি এসেছে আজ 2 দিন হয়ে গেল, এখন পর্যন্ত সালামটুকু করল না। কেমন মেয়ে পছন্দ করে নিজের ছেলের গলায় ঝুলিয়ে দিয়ে গেছে, আপা আদব কায়দা বলকে কিছু নেই। রোদ কিছু বলতে গিয়েও বলতে পারে না, মাথা নিচু করে দাঁড়িয়ে থাকা সেই জায়গায়। রিনা খান আর খুঁচিয়ে খুঁচিয়ে অনেক কথা বলে রোদকে। রিনা খান রোদের দিকে তাকিয়ে বলে ওঠে, রিনা খান হইছে আর নেকা কান্না করতে হবে না। আমি তোমার খালা শাশুড়ি, আমাকে সালাম করলে কি তোমার সব কিছু কি কমে যেত? কোনো শিক্ষা আদব কায়দা মা বাবা শেখায়নি। রিনা খান আবার বলে উঠে, রিনা খান মা বাবা কি করে শিখাবে? মা বাবাকে তো জন্ম হয়েই খেয়েছে। অলক্ষী মেয়ে, মা বাবাকে খেয়ে মন ভরেনি, তাই তো আমার বোনটাকে খেলো। এই মেয়েটা রাক্ষস, দেখবে আস্তে আস্তে বাড়ির সবগুলো মানুষকে খাবে। হুম। শুভ্র, আমার বউ যদি রাক্ষস হয় খালা, তাহলে এইবার সবার আগে তোমাকে খেতে বলবো। শুভ্রের কথা সামনে দরজা দিকে তাকায় রিনা খান। শুভ্রের এমন কথায় থতমত খেয়ে যায়।
শুভ্র এতক্ষণ দরজার সামনে দাঁড়িয়ে সব শুনছিল। রোদ মাথা তুলে একবার শুভ্রের দিকে তাকায়। শুভ্র ড্রয়িং রুমে রিনা খানের দিকে এগিয়ে হাসি মুখে বলে ওঠে, শুভ্র, আর শুনে রাখো খালা, আমার বউকে আদব কায়দা তোমাকে শেখাতে হবে না। আমার বউ যেই রকম আছে তাতেই হবে। তবে তোমাকে আদব কায়দা শেখাতে হবে, আমার বউ তোমাকে সালাম করেনি, সেইটা নিয়ে তো প্রবলেম। আজকে সারা রাত তোমাকে সালাম করবে। শুভ্র একটু থেমে আবার বলে ওঠে, শুভ্র, আজকে রোদ না, বাড়ির সবাই তোমাকে সালাম করবে। আর খালা শাশুড়ি হিসেবে সালাম করলে সালামি তো অবশ্যই পাবে। রিনা খান শুভ্রের দিকে কেমন বোকার মতো তাকিয়ে আছে। সে আসলে বুঝতে পারছে না শুভ্র তাকে অপমান করছে নাকি সম্মান করে বলছে সারা রাত সালাম করবে সবাই। শুভ্র রোদের দিকে তাকায়, তারপর বলে, শুভ্র, রোদ এই দিকে আয়। রোদ মাথা তুলে তাকায় শুভ্রের দিকে, তারপর ধীর পায়ে এগিয়ে আসে শুভ্রের দিকে। শুভ্র রোদের দিকে তাকায়, তারপর বাড়ির সবাইকে জোরে ডাকে, রুহি, নিলয়, অহনা, টিনা, জুই, সবাই নিচে আসে। অয়ন বাদে সবাই নিচে আসতেই শুভ্র বাঁকা হাসে। রিনা খান হতভম্ব হয়ে তাকিয়ে আছে। সে আসলে বোঝার চেষ্টা করছে শুভ্র কি করতে চাইছে। শুভ্র সবাইকে উদ্দেশ্য করে বলে, শুভ্র, আজকে সালামি দিবস। খালা কে যে যতবার পায়ে ধরে সালাম করবি, সে আনলিমিটেড সালামি পাবি। দেরি করিস না সবাই। নিলয় চোখ চকচক করে উঠে, অবিশ্বাস চোখে তাকায় শুভ্রের দিকে, তারপর বলে, নিলয়, সত্যি বলছো ব্রো? এই কিপটা দিবে আনলিমিটেড সালামি? নিলয় কথা একটু জোরে বলে। রিনা খান কটমট করে নিলয়ের দিকে তাকায়। নিলয় মেকি হাসে। শুভ্র হাসি মুখে রিনা খানের দিকে তাকিয়ে বলে, শুভ্র, আরে খালা, আপনি শুধু রোদকে সালামি দিবেন কেন? ওদের সবাইকে দেন। আর নিলয়, সত্যি খালা, সালামি দিবে সবাইকে, তোরা সালাম কর। তোদের সবার সালাম করা হয়ে গেলে বাড়ির সব সার্ভেন্ট দিয়ে খালাকে সালাম করাবি। আজকে খালা বাড়ির সবাইকে সালামি দিবে। শুভ্রের কথা শুনে রিনা খান চোখ বড় বড় করে তাকায়। শুভ্র নিলয়ের দিকে তাকিয়ে পুনরায় বলে ওঠে, শুভ্র, নিলয় তুই লাইভ কর। আজকে আমাদের খালা বাড়ির সবাইকে আনলিমিটেড সালামি দিবে, সেটা সবাই দেখাতে হবে তো। শুভ্রের বলতে দেরি হলেও নিলয়ের ফেসবুকে ঢুকে লাইভ চালু করতে দেরি হল না। শুভ্র বাঁকা হাসে। রোদ চোখ বড় বড় করে তাকিয়ে আছে শুভ্রের দিকে। শুভ্র ধীর পায়ে এগিয়ে যায়। রিনা খানের দিকে একটু তার দিকে ঝুঁকে ফিসফিস করে বলে ওঠে, শুভ্র, এটা চৌধুরী বাড়ি খালা, এখানে ভিক্ষারীকে ভিক্ষা দিলেও 50,000-এর নিচে কেউ দেয় না। সো সেখানে আপনি আজ সবাইকে সালামি দিবে, সেটাও আবার ক্যাশ। তাই এত যখন চৌধুরী বাড়ির নিয়ম আমার বউকে শিখিয়েছিলেন, তো এই নিয়মটাও ঠিক রাখবেন। কথাগুলো বলেই শুভ্র সিঁড়ি দিকে যায়। রোদের হাত ধরে রোদকে নিয়ে চলে যেতে যেতে বলে, শুভ্র, নিলয় যতক্ষণ না সালামি দেওয়া শেষ হবে ততক্ষণে লাইভ বন্ধ করবি না। লাইভ চলতে থাকবে। নিলয় জোরে চিৎকার করে বলে, নিলয়, ওকে ব্রো। শুভ্র রোদের হাত ধরে একরকম টানতে টানতে উপরে নিয়ে যায়। রোদ অবাক হয়ে শুভ্রের মুখের দিকে তাকিয়ে আছে। রোদ মনে মনে, এই মহিলা যে পরিমাণ কিপটা, সে দিবে আনলিমিটেড সালামি, হাস্যকর ব্যাপার। হাতের ফাঁক দিয়ে পানি পড়ে না, এত কিপটা। রোদের হাত শক্ত করে ধরে আছে। মনে হচ্ছে হাতের হাড় গোড় গুঁড়ো করে ফেলবে। শুভ্র রুমে আসতেই রোদের হাত ছেড়ে দেয়। রোদ নিজের হাতের দিকে তাকিয়ে কাঁদো কাঁদো হয়ে শুভ্রের দিকে তাকিয়ে বলে, রোদ, কি করছেন আমার হাত? আমার হাত তো ভেঙে ফেললেন। শুভ্র কিছু বলে না, শান্ত দৃষ্টিতে রোদের হাতের দিকে তাকায়। ফর্সা হাতে লাল দাগ পড়ে গেছে। রোদ মাথা নিচু করে নিজের হাতে দিকে তাকিয়ে আছে। শুভ্র গায়ে থাকা শার্ট খুলে সোফায় খুলে মারে।
রোদ এখনো খেয়াল করেনি শুভ্র শার্ট খুলে ফেলেছে। সে নিজের হাত দেখতে ব্যস্ত। শুভ্র গায়ে এখন একটা প্যান্ট আর সাদা গেঞ্জি। শুভ্র রোদের কাছে গিয়ে রোদকে কোলে তুলে নেয়। সোজা গিয়ে ওয়াশরুমে ঢুকে যায়। ঘটনা এত দ্রুত ঘটে যে রোদের মাথার উপর দিয়ে যায়। যখনই বুঝতে পারে তার গায়ে পানি পড়ছে তখনই ছটফট করতে থাকে। শুভ্রের থেকে ছোটার জন্য শুভ্র বিরক্ত হয়ে রোদের দিকে তাকিয়ে বলে, শুভ্র, ব্যাঙের মতো লাফালাফি না করে চুপ করে এখানে দাঁড়া। রোদ বিচলিত হয়ে বলে, রোদ, আপনি আমাকে এত রাতে এভাবে ভিজিয়ে দিচ্ছেন কেন? ছাড়ুন আমায়, আমার শীত লাগছে। শুভ্র রোদের দিকে তাকিয়ে রোদকে শক্ত করে চেপে ধরে বলে, শুভ্র, এই রকম হাঁসের মতো প্যাক প্যাক না করে চুপ করে এখানে দাঁড়িয়ে থাক। তা না হলে এমন কিছু করব যার জন্য তোকে সারা রাত গোসল করে পার করতে হবে। শুভ্রের কথা বুঝতে পেরেই রোদ চুপ করে যায়। এইদিকে নিলয় লাইভ অন করে বলে, নিলয়, হ্যালো গাইস, আজকে আমাদের প্রাণপ্রিয় কিপটা খালা, না মানে থুক্কু আমাদের খালামনি আমাদের আনলিমিটেড সালামি দিবে। সো আপনারা সবাই দেখতে থাকুন আমরা কত টাকা সালামি পাই। রিনা খান কটমট চোখে তাকায় নিলয়ের দিকে। নিলয় বুদ্ধি করে ক্যামেরা ঘুরায় রিনা খানের দিকে। রিনা খান হাসি হাসি মুখে বলে, রিনা খান, দিব তো সালামি, টাকা তো রুমে আছে। আমি বরং রুম থেকে টাকাগুলো নিয়ে আসি। জুই নিজের মায়ের মুখে কথাগুলো শুনেই দ্রুত বলে ওঠে, জুই, আরে আম্মু তুমি কষ্ট করে সিঁড়ি বেয়ে উঠতে যাবে কেন? আমি নিয়ে আসি টাকাগুলো। জুই কথাগুলো বলে আর দাঁড়ায় না, দৌড়ে সিঁড়ি বেয়ে উপরে চলে যায়। 2 মিনিট পর হাতে একটা ব্যাগ নিয়ে চলে আসে, হাসি হাসি মুখে। সোফার সামনে থাকাটি টেবিলের উপর ব্যাগটা খুলে সব টাকা রাখে। নিলয়ের চোখ মুখ চকচক করে ওঠে। কমপক্ষে 3 থেকে 4 লাখ টাকা হবে। তবে সেখানে 2 পয়সা থেকে শুরু করে 1 টাকা, 2 টাকা, 1000 নোট পর্যন্ত আছে। ছিঁড়া টাকাও আছে। মনে হচ্ছে এত বছর কিপটামো করে যে টাকা জমিয়েছিল সব জুই নিয়ে এসেছে। লাইভ চলছে বলে রিনা খান কিছু বলতেও পারছে না। অন্যদিকে বাড়ির সব সার্ভেন্ট এসে হাজির হয়েছে। সবাইকে দেখে রিনা খান হার্ট অ্যাটাক হবার অবস্থা। সবাই দৌড়ে গিয়ে রিনা খানকে ঘিরে ধরে। রিনা খান ফ্লোরে বসে পড়ে। নিলয় এসে রিনা খানকে এক পা ধরে সালাম করতেই আছে। আর একদিকে রুহি, টিনা, জুই, অহনা আর এক পা ধরে আছে। আর এক হাত দিয়ে টাকা নিচ্ছে। একে একে কেউ সবাই সালাম করছে, কেউ হাত ধরে সালাম করছে। সবাই টাকা নিতে নিতে সব শেষ হয়ে যায়। রিনা খান ছেড়ে সবাই সরে যায়। রিনা খান ফ্লোর থেকে উঠে দেখে তার একটাও টাকা নাই। চিৎকার করে সেন্সলেস হয়ে যায়। নিলয় ভয়ে ভয়ে তাকায়, সবাই কাছে এসে ডাকতে থাকে, চোখে মুখে পানি দিতে থাকে। জুই ডোন্ট কেয়ার ভাব নিয়ে বলে, জুই, আরে রিল্যাক্স মাম্মাকে এইভাবে তোরা কেউ জাগাতে পারবি না। তোরা সর, আমি দেখছি। রুহি নিলয় সরে যায়। জুই নিজের কাছ থেকে 1000 টাকা একটা নোট বের করে রিনা খানের নাকের কাছে ধরে। কিছু সময় যেতেই রিনা খান টাকা শুকতে শুকতে জেগে উঠে বলতে থাকে, রিনা খান, টাকা, টাকা, আবার সব টাকা নিয়ে গেল রেহ। রিনা খান উঠতে দেখে সবাই দৌড়ে পালায়। রিনা খান ঠাসঠস করে ফ্লোরে বসে পড়ে। তার এত দিনের একটু একটু করে জমানো টাকা সব নিয়ে গেল। সব টাকা নিয়ে গেল। রিনা খান আহাজারি করেই যাচ্ছে এক নাগারে। জেরিন রিনা খানের এই রকম আহাজারি শুনে নিজের রুম থেকে বেরিয়ে আসে। রিনা খানকে ফ্লোরে বসে থাকতে দেখে দৌড়ে তার কাছে যায়। রিনা খানকে এত করে বলছে উঠে যেতে, কিন্তু এত বলেও হাত ধরে টানাটানি করেও রিনা খানকে এক চুল পর্যন্ত নড়াতে পারে না। জেরিন বিরক্ত হয়ে বলে, জেরিন, হোয়াই হ্যাপেন? কি হয়েছে মাম্মা, এইভাবে ফ্লোরে গড়াগড়ি খাচ্ছ কেন?
রিনা খান থেমে গিয়ে জেরিনকে একটু আগে ঘটে যাওয়া সব ঘটনা বলে। জেরিনের চোখে মুখে রাগ স্পষ্ট। জেরিন নিজের মায়ের কাছে এসে পাশে বসে আস্তে করে বলে, জেরিন, মাম্মা সামান্য কিছু টাকার জন্য এমন করো না। আমরা যে কাজে এসেছি সেটা হয়ে গেলে বস্তুয়া বস্তা টাকা পাব, আর সেটা দিয়ে সারা জীবন বসে খেতে পারব। তুমি উঠে আসো, চলো রুমে চলো। রিনা খান জেরিনের কথায় শান্ত হয়, তারপর চলে যায় নিজের রুমে। গভীর রাত, চারদিকে শুনশান নীরবতা। দুইজন কপতি বসে আছে নদীর এক কিনারে। থেকে থেকে ঠান্ডা বাতাস এসে তাদের শরীর ছুঁয়ে যাচ্ছে, আর সেই ঠান্ডা বাতাসে রোদ কেঁপে উঠছে। শুভ্র রোদকে পিছন থেকে জড়িয়ে ধরে আছে। এই কিছুক্ষণ আগেই রোদকে কালো শাড়ির সাথে কিছু অর্নামেন্টস দিয়ে নিজ হাতে সাজিয়ে আনে। রোদকে আয়না দেখতে দেয়নি শুভ্র যে কেমন সাজিয়েছে। রোদ অনেকবার জিজ্ঞেস করেছিল কোথায় নিয়ে যাচ্ছে, কিন্তু শুভ্র কোনো কিছুই বলেনি। রোদ শুভ্রকে জিজ্ঞেস করতে করতে এক সময় ক্লান্ত হয়ে গাড়িতে ঘুমিয়ে যায়। আর যখন ঘুম ভাঙে তখন নিজের চোখ বাঁধা অবস্থায় পায়। প্রথমে ভয় পেয়ে ছটফট করলেও শুভ্রের কথা শুনে শান্ত হয়ে যায়। শুভ্র সেই কখন থেকে রোদকে পেছনে থেকে জড়িয়ে ধরে ঘাড়ে নাক ডুবিয়ে আছে। শুভ্র হাতের ঘড়ির দিকে এক নজর তাকিয়ে মুচকি হাসে, তারপর রোদের চোখের কালো কাপড়টা খুলে দিতেই সামনে বড় বড় অক্ষরে লেখা ওঠে, হ্যাপি বার্থডে টুনটুনি পাখি। রোদ অবাক হয়ে চোখ বড় বড় করে তাকিয়ে আছে। আকাশে ফানুস উড়ে যাচ্ছে, কেমন যেন আকাশ জলমল করছে। নদীর পানি জলমল করছে, দেখতে চারপাশটা অসম্ভব সুন্দর লাগছে। শুভ্র রোদের কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলে, শুভ্র, হ্যাপি বার্থডে মিসেস শুভ্র। মেনি মেনি হ্যাপি রিটার্নস অফ দ্য ডে, মাই ম্যাডনেস। রোদ স্তব্ধ হয়ে যায়, অবাক হয়ে চারপাশে সবকিছু দেখছে। শুভ্র রোদের দিকে তাকিয়ে হাসে। রোদের এক হাতে শক্ত করে কোমর চেপে ধরে নিজের কাছে এনে মুখের কাছে পড়ে থাকা চুলগুলো ফু দিয়ে সরিয়ে দেয়। রোদের শরীর জুড়ে অদ্ভুত এক শিহরণ ভয়ে যায়। রোদ চোখ মুখ খিচে বন্ধ করে ফেলে। শুভ্র রোদের দিকে তাকিয়ে দুষ্ট হেসে বলে, শুভ্র, আহ বউ দেখি এখনই লজ্জা পাচ্ছে। কিছু তো শুরুরই করলাম না, তার আগেই এমন কাঁপাকাঁপি। রোদ শুভ্রের কথা শুনে চট করে শুভ্রের থেকে কিছুটা দূরে সরে যায়। শুভ্র রোদকে এমন করতে দেখে পুনরায় আবার হাসে। রোদ মাথা নিচু করে কাচুমাচু করতে থাকে। শুভ্র রোদের দিকে এগিয়ে রোদের হাত ধরে একদিকে নিয়ে যায়। একটা টেবিলে কেক রাখা, চারপাশে মোমবাতি জ্বলছে, হালকা লাইটিং করা। পরিবেশটা অসম্ভব সুন্দর। রোদের জীবনে আজকের রাতটা স্বপ্নের মতো লাগছে, মনে হচ্ছে ঘুম ভাঙলেই সব ভেঙে যাবে। রোদ শুভ্রের প্রতিটা কাজে আচরণে বারবার অবাক হচ্ছে। বিস্ময় চোখে শুভ্রের দিকে তাকিয়ে আছে। শুভ্র রোদকে ইশারা করে কেক কাটতে। রোদ কাঁপা কাঁপা হাতে কেক কেটে এক টুকরো কেক শুভ্রের মুখের দিকে এগিয়ে দেয়। শুভ্র রোদের হাত ধরে রোদের মুখে কেক দেয়। রোদ কেক মুখে নিয়ে চোখ বড় বড় করে তাকিয়ে আছে শুভ্র দিকে। শুভ্র রোদের ঠোঁটে লাগা কেকের দিকে তাকিয়ে দুষ্ট হাসে। রোদের দিকে এগিয়ে রোদ কিছু বুঝে ওঠার আগেই রোদের ঠোঁটে লাগা কেক নিজের খেয়ে নেয়। রোদ প্রথমে অবাক পড়ে লজ্জায় মাথা নিচু করে ফেলে। শুভ্র হুট করেই রোদকে কোলে তুলে নেয়। রোদ কিছু বলতে যাবে শুভ্র বলে, শুভ্র, হুসস কোনো কথা না। রোদ চুপ করে যায়। শুভ্র রোদকে নিয়ে একটা সাদা কাপড়ে ঘেরা চারদিকে একটা রুমের মতো করে সাজানো, সব কিছুই, বাহির কোনো কিছু দেখা যাচ্ছে না। তবে উপরের দিকটা একদম ফাঁকা, জ্যোৎস্না ভরা আকাশ দেখা যাচ্ছে। চাঁদের আলোয় পুরো জায়গা জলমল করছে। রোদ অবাক হয়ে তাকিয়ে আছে। সুন্দর একটা বেডের উপর ফুল দিয়ে ডেকোরেশন করা। সাদা পর্দাগুলো বাতাসে দুলছে। চারদিকে ফুলের গন্ধে মম মম করছে। শুভ্র রোদকে বেডের উপর বসিয়ে বলে ওঠে, শুভ্র, কেমন লাগছে বউ? রোদ আস্তে করে বলে,
রোদ, সুন্দর। শুভ্র রোদের দিকে একটু এগিয়ে ঝুঁকে বলে। শুভ্র, আমার অনেক দিনের স্বপ্ন ছিল বউকে নিয়ে রাতে খোলা আকাশের নিচে বাসর করব, আজ সেই দিনটা সত্যি হয়েছে। রোদ বাসরের কথা শুনতেই ভরকে যায়। ভয়ে ভয়ে শুভ্রের দিকে তাকায়। শুভ্র রোদের চাহনি বুঝতে পেরে বলে, শুভ্র, আজকে কোনো বাহানা চলবে না বউ। আজকে আমি বাসর করেই ছাড়ব। রোদ ভয়ে ভয়ে শুভ্রের দিকে তাকিয়ে বলে। রোদ, অসভ্য লোক, তাহলে আপনি এই মতলবে আমাকে এখানে নিয়ে এসেছেন? শুভ্র রোদের দিকে এগিয়ে এগিয়ে আসতে বলে। শুভ্র, মতলব বলো, আর যাই বলো, আমি তোমাকে আজ আর ছাড়ছি না। আজকে 16 আনা জায়গায় 20 আনা উসুল করব। রোদ ভয়ে কান্না করার উপক্রম, শুভ্রের হাব ভাব ভালো ঠেকেছে না। রোদ ভয়ে সিটিয়ে যায়। কাপা কাপা কণ্ঠে বলে উঠে। রোদ, আমি বাড়ি যাব, আমাকে বাড়িতে দিয়ে আসুন। নানু কই তুমি? আমাকে নিয়ে যাও। রোদ বেড থেকে উঠে চলে যেতে নিবে, এমন সময় শুভ্র খপ করে রোদের হাত চেপে ধরে বলে। শুভ্র, কোথায় যাচ্ছ সোনা? কি বলেছিলে আমার সিস্টেম সমস্যা, হারবাল খাবো আমি? আজকে তার প্রমাণ দিব, কার সমস্যা আর কে হারবাল খাবে। রোদ ভয়ে কেঁদে দেয়। শুভ্রের কাছ থেকে ছোটাছুটি করতে থাকে, কিন্তু সে রকম সফল হয় না। শুভ্র রোদকে নিজের সাথে শক্ত করে চেপে ধরে ফিসফিস করে বলে। শুভ্র, পাগলামি করিন না বউ, আমার অশান্ত মনটাকে শান্ত করতে দে। প্লিজ ডোন্ট ডিস্টার্ব মি। রোদ কিছু বলতে গিয়ে বলতে পারে না। শুভ্রের বেগতিক ছন্ন ছাড়া স্পর্শ কেঁপে ওঠে রোদ। ভয়ে লজ্জা সবকিছু ঝেঁকে ধরে। শুভ্রকে আটকাতে চেয়ে পারছে না। শুভ্র রোদকে নিজের দিকে ঘুরিয়ে কোলে করে বেডের কাছে নিয়ে যায়। শুভ্র রোদকে বেডে শুয়াতেই রোদ অধৈর্য হয়ে কিছু বলতে যাবে, কিন্তু শুভ্র ঠোঁটে আঙুল দিয়ে চুপ করিয়ে দেয়। রোদ ভয়ে থরথর করে কাঁপতে থাকে, শুভ্রের প্রতিটা স্পর্শে কেঁপে উঠছে। শুভ্র রোদের দিকে এক নজর তাকায়, রোদ ভয়ে চোখ বন্ধ করে আছে। ঠোঁট দুটো থরথর করে কাঁপছে। শুভ্র রোদের ঠোঁটের দিকে তাকিয়ে আবাসে নিজের ঠোঁট সাথে দখল করে নেয়। রোদের শরীরের কম্পন আরও বাড়তে থাকে। রোদের শরীরের কম্পন যেন শুভ্রকে আগো গভীরভাবে টানতে থাকে। রোদের কাছে শুভ্র রোদের ঠোঁট ছেড়ে রোদের কপালে শব্দ করে চুমু খেয়ে নেশালো কণ্ঠে ফিসফিস করে বলে ওঠে। শুভ্র, বউ আজকে ভয়ঙ্কর কিছু করে ফেলব, তোর সাথে একটু সহ্য করে নিস। শুভ্র রোদের শাড়ির আঁচল ধরতেই রোদ ফুপিয়ে কেঁদে উঠে বলে। রোদ, প্লিজ, আমি আপনার স্পর্শ সহ্য করতে পারছি না, ছেড়ে দিন আমায়। শুভ্র, এখন থেকে সহ্য করে নাও বউ। আজকের পর থেকে তোমার এই স্পর্শ সহ্য করতে হবে। রোদ, আমার শরীর আর কিছু বলতে পারে না। শুভ্র মুখে টেপ লাগিয়ে দেয়। রোদের ভয়ে নিঃশ্বাস বন্ধ হয়ে যাওয়ার অবস্থা। রোদ নিজের ভারসাম্য আর ঠিক রাখতে পারে না, সেন্সলেস হয়ে যায়। শুভ্র কিছু একটা বুঝতে পেরেই রোদকে সাথে সাথে ছেড়ে দেয়। রোদের কাছ থেকে একরকম ছিটকে দূরে সরে যায়। কিছুটা সময় অতিবাহিত হওয়ার পর শুভ্র নিজেকে স্বাভাবিক করে রোদের দিকে তাকিয়ে বিড়বিড় করে বলে। শুভ্র, শালার কপাল ছেহহ, বউয়ের শরীর খারাপের আর সময় পেল না, আজকেই হতে হল। জীবনে হয়তো বাসর করা আর হবে না। শুভ্রের রোদের দিকে তাকিয়ে দেখে রোদ সেন্সলেস হয়ে গেছে। শুভ্র পুনরায় বিড়বিড় করে বলে। শুভ্র, এই 400 গ্রামকে নিয়ে আর যাই হোক আমার বাসর হবে না, সারা জীবন দেবদাস থাকতে হবে। বালের কপাল। বউ ছোঁয়ার আগেই সেন্সলেস, বাসর করতে গেলেই সব সমস্যা অসুস্থতা বউকে ঘিরে ধরে। শুভ্র নিজের প্রতি বিরক্ত। রোদ তাহলে এতক্ষণ ধরে এই কথাটা বলার চেষ্টা করছিল, কিন্তু সে শোনেনি। কত কিছু চিন্তা করে এসেছিল। বউটাকে নিয়ে
দুজন মিলে আজকে অন্য রকম এক রাত কাটাবে, কিন্তু এটা কি হলো? চোখের সামনে মিষ্টি রাখা, কিন্তু সে খেতে পারছে না। শুভ্র রোদের দিকে এগিয়ে গিয়ে রোদের শাড়ি ঠিক করে, মুখের টেপ খুলে কোলে তুলে নেয়। মনের দুঃখে বউকে কোলে নিয়ে গাড়ির দিকে এগিয়ে যায়। বাসর তো আর হবে না, তাই এখানে থেকে মনের জ্বালা বাড়ানোর দরকার নাই। রানিং।